শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা কেমিস্ট্রির বেসিক 2 নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ ধাতু এবং এখানে অধাতু লেখা আছে। আগে আমরা ধাতু নিয়ে আলোচনা করব। ধাতু সাধারণত কি, যে সকল উপাদান তাপ ও বিদ্যুৎ পরিবাহী, ঘাত সহ অর্থাৎ পিটালে অনেক সেবা আনা যায়, ঘষলে ঝকঝকে হয় এবং আঘাতে ঝনঝন শব্দ হয়। এই সমস্ত কথাগুলো আমরা অনেক আগে শিখেছি। তবে আজকে আমি যেহেতু ক্লাস 9 এর বেসিক নিয়ে আলোচনা করছি, তো আজকে আমি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাবো কোনগুলো ধাতু কোনগুলো অধাতু, আর ধাতু ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হয়, অধাতু ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়নে পরিণত হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা এবার চিহ্নিত করব। দেখো, ধাতু সাধারণত কি লিখেছি দেখো, ধাতুতে সাধারণত বহিস্থ কক্ষপথে একটি অথবা দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকবে। আমরা একটু एग्जांपल দেই, যেমন সোডিয়াম, দেখো সোডিয়ামের বহিস্থ কক্ষপথে হচ্ছে 3 এবং বহিস্থ কক্ষপথে মাত্র একটি ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের বহিস্থ কক্ষপথ হচ্ছে 3, এর বহিস্থ কক্ষপথে দুইটি ইলেকট্রন। আর অ্যালুমিনিয়ামের বহিস্থ কক্ষপথ হচ্ছে 3 এবং এই বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3। তাহলে আমরা বলতে পারি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো ধাতু হবে। এবং আমরা আরো কিছু ধাতুর উদাহরণ দিচ্ছি। দেখো, লিথিয়াম যদি লিখি 1:2s1, দেখো এটাও কিন্তু ধাতু। আমরা এবার বলবো যেটা ধাতুরা সাধারণত ইলেকট্রন ত্যাগ করে, যেমন ধরো এই সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে, সোডিয়াম আয়নে পরিণত হবে। ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ম্যাগনেসিয়াম 2+ হয়েছে। আসলে এখানে একটি ইলেকট্রন এবং দুইটি ইলেকট্রন এটা ত্যাগ করবে কেন? কারণ আমরা বলেছিলাম সকল মৌলই তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতন আচরণ করতে চায়, এই কারণে ওরা ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে। তো সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন। যেহেতু নিয়নের হচ্ছে পারমাণবিক সংখ্যা 10, তাই সোডিয়ামের 11 একটি ইলেকট্রন ত্যাগ করবে, ম্যাগনেসিয়ামের 12, এজন্য দুইটি ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে এবং ত্যাগ করার ফলে তারা পজিটিভ আয়নে পরিণত হয়। অবশ্য লেখার ক্ষেত্রে খুব খেয়াল করবা, এখানে -e দেওয়া উচিত না, এটা লিখতে হয় এরকম ভাবে, ইলেকট্রন কখনো মাইনাস হিসেবে থাকে না, এখানে লিখে নিবে। ওকে, সাধারণত গ্রুপ 1, গ্রুপ 2 এরা ধাতু হয়। আর 3 থেকে 12 পর্যন্ত এটা হচ্ছে অবস্থান্তর মৌল, এরাও ধাতু। তো এবার আমরা একটু অধাতু নিয়ে আলোচনা করি। যদি দেখো, ঠিক অধাতু যেহেতু লিখেছি এখানে, দেখো ঠিক সবগুলো বিপরীত হবে। আমরা বলেছিলাম ধাতু বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু অধাতু বিদ্যুৎ পরিবহন করবে না সাধারণত। আর এটা সাধারণত আঘাতে ঝনঝন শব্দ হয় না, যদিও অনেক অধাতুতে ঝনঝন শব্দ হয়, তবে সাধারণত ধাতুতেই ঝনঝন শব্দ হয়। তো আমরা তো আসলে অ্যাকচুয়ালি এইভাবে বলবো না, এটা হচ্ছে ছোট সময়ের পড়া ছিল যে এগুলো ঘাত সহ না, তারপরে চকচক করে না। কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমাদের আজকে টার্গেটটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা ধাতু এবং অধাতু নির্ণয় করব। তো এখন দেখো, অধাতুর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে আমরা নির্ণয় করব। দেখো, বহিস্থ কক্ষপথে 5টি অথবা 6টি অথবা 7টি থাকলে
অধাতু হয়, কি থাকবে? ইলেকট্রন থাকবে। আমরা একটু एग्जांपल দিই, দেখো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। নাইট্রোজেনের হচ্ছে কত? 7, আর ইলেকট্রন বিন্যাস করে দেখি। এখন দেখো এই নাইট্রোজেনের বহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? বহিস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। আর অক্সিজেনের বহিস্থ কক্ষপথে 6টা, ফ্লোরিনের বহিস্থ কক্ষপথে 7টা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে এরা কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে। আর আমরা বলেছিলাম অধাতুগুলো হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে এবং এরা ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়নে পরিণত হয়। গ্রুপ 16 এবং 17, ইভেন 15 আমরা ধরতে পারি, যদিও নিচের গুলো অন্য ধরনের মৌল। তো গ্রুপ 16, 17 এরা সাধারণত ইলেকট্রন গ্রহণ করে। আমরা তার কিছু উদাহরণ দেখাবো। যদি আমরা ফ্লোরিন বলি, তবে একটু খেয়াল রাখবা, ফ্লোরিন কখনো এক পরমাণু হিসেবে থাকে না, এরা দ্বিপরমাণু হিসেবে থাকে। তোমাদের একটু বলে দিচ্ছি দ্বিপরমাণুগুলো কারা থাকে সাধারণত। দেখো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, আর হচ্ছে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সাধারণত দ্বিপরমাণু হিসেবে থাকে। তো তোমাদের হিসেবের সুবিধার জন্য আমি একটু দেখাচ্ছি, দ্বিপরমাণু হিসেবে দেখাবো না, জাস্ট দেখাচ্ছি যে ফ্লোরিন একটা পরমাণু, সে একটি মাত্র ইলেকট্রন গ্রহণ করবে এবং গ্রহণ করে মাইনাসে পরিণত হবে। আবার যদি আমরা অক্সিজেনের কথা বলি, অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করবে, O2 মাইনাস হবে। নাইট্রোজেন 3টে ইলেকট্রন গ্রহণ করবে, N3 মাইনাস হবে। আবারও বলছি, এগুলি কিন্তু দ্বিপরমাণু হিসেবে থাকে, জাস্ট তোমাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি, দ্বিপরমাণু হিসেবে দেখাচ্ছি না, শুধু পরমাণু হিসেবে দেখাচ্ছি। তো এখানে ফ্লোরিন কেন একটা ইলেকট্রন গ্রহণ করবে? কারণ ফ্লোরিনের বহিস্থ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, তাহলে সে একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে। আর অক্সিজেনের বহিস্থ কক্ষপথে 6টি আছে, অষ্টক পূর্ণ করার জন্য সে 2টি ইলেকট্রন গ্রহণ করবে। নাইট্রোজেনের অষ্টক পূর্ণ করার জন্য 5টি আছে, 3টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে। তো মোটামুটি এই হচ্ছে কোনগুলো হচ্ছে ধাতু, কোনগুলো অধাতু। তো এখন আমি 1 থেকে 20 পর্যন্ত দেখাবো কোনগুলো ধাতু, কোনগুলো অধাতু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, এবং কোনগুলো নেগেটিভ হবে, কোনগুলো পজিটিভ হবে, এবং 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর মধ্যে সাধারণত ধাতু কয়টা আছে, অধাতু কয়টা আছে, এবং উপধাতু কয়টা আছে। উপধাতু হচ্ছে তারা যারা ধাতু এবং অধাতু উভয়ের মতনই আচরণ করে, তাদেরকে উপধাতু বলে। তো ভয়ের কোনো কিছু নাই, উপধাতু মাত্র তোমাদের এখানে 2টা পাওয়া যায়, বোরন আর সিলিকনের ব্যাপারে বলা হয়েছে। তো আমরা 1 থেকে 20 পর্যন্ত এখন দেখাবো। দেখো, হ্যাঁ, এবার আমরা দেখো এখানে 10টা লিখেছি, আরো 10টা দেখাচ্ছি পরে। তো প্রথমেই কেমিস্ট্রি মানে হচ্ছে যে সবাই জানো কেমিস্ট্রি একটা ফানি সাবজেক্ট। তো এর জন্য প্রথম যে মৌলটা, সেই মৌলটা একটা দুষ্ট মৌল বলা হয় হাইড্রোজেনকে। কেন দুষ্ট বলা হয়? এটা একবার ধাতুর মতন আচরণ করে, একবার অধাতুর মতন আচরণ করে। তো এর বেশিরভাগই বৈশিষ্ট্য অধাতুর মতন হয়েছে, এই কারণে এটাকে অধাতু বলা হয়েছে। তো হাইড্রোজেন অধাতু, কিন্তু এ যদি অন্য কোনো অধাতুর সাথে যুক্ত থাকে সাধারণত সে পজিটিভ আয়নে পরিণত হয়, বাট সে যদি ধাতুর সাথে যুক্ত থাকে তাহলে নেগেটিভ আয়নে পরিণত হয়। এটা আমরা পরবর্তী ধাপে ধাপে দেখাবো। তো আজকে তোমাদের চার্জ দেখাচ্ছি যেহেতু, তো দেখো এর বহিস্থ কক্ষপথে মাত্র একটি থাকে। আমরা বলেছিলাম বহিস্থ কক্ষপথে 1, 2, 3 থাকলে হচ্ছে তারা ধাতু এবং তারা পজিটিভ আয়নে পরিণত হয়। তো সেই অনুযায়ী দেখো হাইড্রোজেনের বহিস্থ কক্ষপথে 1, এটা ধাতু হওয়ার কথা ছিল, এটা ধাতু হবে না, এটা অধাতু, বাট এখানে পজিটিভ হিসেবে থাকবে। দেখো এই জন্য হাইড্রোজেন আমরা প্লাস দিয়েছি। আর সবাই জেনে থাকবা নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন ত্যাগও করে না, ইলেকট্রন গ্রহণ করে না, তার অষ্টক পূর্ণ থাকে এবং তার যে অরবিটাল থাকে সেই অরবিটাল গুলো পূর্ণ থাকে এবং প্রতিসাম্যতা বজায় থাকে। এই কারণে এরা ইলেকট্রন ত্যাগও করে না, ইলেকট্রন গ্রহণ করে না। এই কারণে হাইড্রোজেনের আমরা হাইড্রোজেনের শুধু এই হিলিয়াম শুধু He লিখে যাব। আর এখানে দেখো লিথিয়াম, তাহলে কি হবে? লিথিয়াম প্লাস হবে, কারণ এর বহিস্থ কক্ষপথে একটি আছে। বেরিলিয়ামও তাই, বর্ণ 3 প্লাস। কার্বন নিয়ে একটু কথা বলছি। নাইট্রোজেনের বহিস্থ কক্ষপথে 5টা আছে, তাহলে কি হবে? 3 মাইনাস
অক্সিজেন হচ্ছে 2 মাইনাস, ক্লোরিন F মাইনাস, এবং এটা চার্জ হবে না কারণ এটা নিষ্ক্রিয়। আর কার্বন নিয়ে কথা হচ্ছে, দেখো কার্বনের বহিস্থ কক্ষপথে 4টা আছে, তাহলে সেই 4টে ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে? তো আমরা জানি ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তি লাগে, এই কারণে কার্বনের মোটামুটি একটা ধারণা করা হয় যে 60% গ্রহণ করার প্রবণতাই থাকবে আর 40% ত্যাগ করার প্রবণতা থাকবে। তো এই কারণে যেহেতু এই দিকে মতামত দেওয়া হয়েছে, এই জন্য কার্বনকে আমরা C4 মাইনাস দিয়েছি। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্লাস হবে, ঘাবড়িও না। তো মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি কোনগুলোর কি চার্জ হবে, তার শুধু মনে রাখবা যে নিষ্ক্রিয় গ্যাসের এটা বেস একটা, আর বহিস্থ কক্ষপথে 1 2 3 থাকলে তারা হচ্ছে ধাতু হয়, আর বহিস্থ কক্ষপথে যদি 5 6 7 থাকে তাহলে তারা অধাতু হয়। এবার আমরা আরো পরবর্তী 11 থেকে যে 20 পর্যন্ত আছে সেগুলো দেখাচ্ছি। এবার আমরা সোডিয়ামে কি দেখতে পাচ্ছি, সোডিয়ামের বহিস্থ কক্ষপথে দেখো একটি ইলেকট্রন আছে, কারণ প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এরপর হচ্ছে তৃতীয় কক্ষপথ অর্থাৎ সোডিয়ামের বহিস্থ কক্ষপথে একটি আছে। যেহেতু বহিস্থ কক্ষপথে একটি আছে তাহলে এটা কি ধাতু হবে, এই কারণে আমরা এটা লিখবো Na+। আর এখানে ম্যাগনেসিয়াম 2, তাহলে কি লিখবো Mg2+। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে P+। ওই একই কথা কার্বনের কথা যেটা বলেছিলাম, কার্বনেও হচ্ছে যেমন 4 মাইনাস হয়েছে, সিলিকনও কিন্তু এভাবে 4 মাইনাস হবে। ফসফরাসে 3 মাইনাস, সালফারে 2 মাইনাস, ক্লোরিনে 1, আর্গনে হচ্ছে 0, কারণ এটা নিষ্ক্রিয় গ্যাস, এখানে এই কারণে এটা কোনো চার্জ হবে না। এই আর এটারও বহিস্থ কক্ষপথে কয়টা আছে, এর বহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, এই কারণে প্লাস হবে, আর এর বহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, এই কারণে প্লাস হবে। অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত তার চার্জ কত, আমরা এটা এইভাবে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে বুঝতে পারবো। তাহলে দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে প্লাস আছে তারা সাধারণত কি হবে, ধাতু হবে, আর যেগুলো মাইনাস হবে সেগুলো অধাতু। আর উপধাতু হচ্ছে বোরন আর হচ্ছে সিলিকন, এটা ধাতুর মতন আচরণ করে, অধাতুর মতন আচরণ করে। তাহলে আমরা একটু সামারিতে আসি। আমরা বলেছিলাম ধাতু এবং অধাতু নিয়ে আজকে আলোচনা করব। তো ধাতু কারা, এই সংজ্ঞা তো শুনেছেও, কিন্তু তবে আজকে আমাদের লক্ষ্যটা ছিল এরকম যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা চিহ্নিত করব কোনগুলো ধাতু এবং কোনগুলো অধাতু। তো এখন এই দেখতে পাচ্ছি যাদের বহিস্থ কক্ষপথে 1 2 3 থাকে তারা হচ্ছে ধাতু, আর যাদের বহিস্থ কক্ষপথে 5 6 7 থাকে তারা হচ্ছে অধাতু, আর যাদের বহিস্থ কক্ষপথে 4 থাকে তারা ধাতু এবং অধাতুর মতনই আচরণ করে। ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটা অধাতুর মতন আচরণ করে। এছাড়া উপধাতুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বোরন আর হচ্ছে সিলিকন। আশা করি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে ধাতু এবং অধাতু নির্ণয় করতে হয়। তো আমরা কেমিস্ট্রি লেকচার আজকে আমার 2 চলতেছে, বেসিক লেকচার, এরপর কেমিস্ট্রি লেকচার বেসিক লেকচার 3 বাইর হবে ইনশাআল্লাহ। আগেরটা অবশ্যই দেখবা, তাহলে তোমাদের ভালো উপকার হবে, আর আজকেরটাও মোটামুটি আল্লাহর রহমতে উপকার হবে। তাহলে সবাইকে ধন্যবাদ। 1 থেকে 20 পর্যন্ত অ্যাটলিস্ট তোমাদের 1 থেকে 20 পর্যন্ত অবশ্যই তোমাদের ইলেকট্রন বিন্যাস জানতে হবে, তাদের প্রতীক জানতে হবে। আর প্রতীক নিয়ে অবশ্যই আমি তোমাদের লেকচার দেই নেই, সবাই জানো যে আমাদের সায়েন্সে সবসময় বড়টাকে সংক্ষেপে আনা হয়। তো সেই অনুযায়ী আমাদের ওই হাইড্রোজেন এত বড় না লিখে আমরা এইচ দিলে আমরা বুঝতে পারবো। আবার হচ্ছে দেখা যাচ্ছে ল্যাটিন নামও কিছু আছে বই, এগুলো সবই ডিটেলস লেখা আছে তোমাদের। তো তোমরা 1 থেকে কমপক্ষে 20 পর্যন্ত তাদের প্রতীক শিখবা এবং পারমাণবিক সংখ্যা শিখবা। আর পারমাণবিক সংখ্যা আমাদের খুবই জরুরি, পারমাণবিক সংখ্যা জানলে আমরা ইলেকট্রন সংখ্যা জানতে পারি, আর ইলেকট্রন সংখ্যা জানতে পারলে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। আর ইলেকট্রন বিন্যাস করতে পারলে দেখতে পারছো কিভাবে কেন আমরা এরকম মুখস্থ করবো যে এটা এই ওটা ওই কবিতার মাধ্যমে এরকম চলে না। আমার মূল কথা হচ্ছে ইলেকট্রন বিন্যাস আমাকে জানতে হবে, আর ইলেকট্রন বিন্যাস জানলে পরে আমরা অবশ্যই বুঝতে পারবো যে কোনটা ধাতু, কোনটা অধাতু, কোনটা ইলেকট্রন ত্যাগ করতেছে, কোনটা ইলেকট্রন গ্রহণ করতেছে, কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ। আর তোমাদের জারণ বিজারণে এগুলি লাগবে, কোনটা পজিটিভ, কোনটা জারণ সংখ্যা কত, এগুলি সবকিছু দরকার হবে। তো আমরা এরকম ধাপে ধাপে আমরা অন্য বেসিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের তাহলে
হয়ে যাবে। সবাই ভালো থাকো, ওকে, আল্লাহ হাফেজ।